অফিস কর্মঘণ্টা বাড়ায় সকাল থেকে সড়কে বেড়েছে ব্যস্ততা। জীবিকার তাগিদে ছুটছে মানুষ, বিভিন্ন পয়েন্টে যানজট। রাজধানীতে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। ঢাকা সহ 4 জেলায় সন্ধ্যা 6টা নিষেধাজ্ঞা শিথিল। বিকেল 3টার পর চালু হবে মোবাইল ইন্টারনেট। গ্রাহকদের 3 দিনের জন্য 5 জিবি ডাটা বোনাস দেবে অপারেটররা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ট্রেনের চাকা। বিপাকে যাত্রীরা, টিকিটের টাকা ফেরত দিচ্ছে কর্তৃপক্ষ। এবং দুর্বৃত্তের হামলায় লণ্ডভণ্ড গাজীপুর। বাদ যায়নি মেয়রের বাসভবনও। ক্ষয়ক্ষতি 200 কোটি টাকা। তদন্ত কমিটি গঠন। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবারে বিস্তারিত। কারফিউ শিথিলের সময়সীমা বাড়ানোর পাশাপাশি বাড়ানো হয়েছে অফিস কর্মঘণ্টা। এতে ব্যস্ত হয়ে উঠেছে রাজধানী। ঘোষণা অনুযায়ী সকাল 9টায় শুরু হয় সব ধরনের অফিস কার্যক্রম। এর আগে কর্মস্থলে যেতে সড়কে নামে মানুষ। এতে বেড়ে যায় যানবাহনের চাপ। বিভিন্ন পয়েন্টে দেখা দেয় যানজট। এদিকে খুলেছে দোকানপাট, শপিং মল, মার্কেট। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা। কাজ করছে অন্যান্য বাহিনীর সদস্যরাও। এদিকে বাস কাউন্টারগুলো থেকে ছেড়ে যেতে দেখা যায় দূরপাল্লার বাস। কারফিউ শিথিল করে অফিস কর্মঘণ্টা বেড়ে যাওয়ায় সড়কে বেড়েছে মানুষ ও যানবাহনের চলাচল। পথঘাটের খবর জানাচ্ছেন সহকর্মী মাজহুল ইসলাম। চলমান কারফিউ শিথিল হওয়ার সাথে সাথে কিন্তু মানুষ রাস্তায় বের হওয়া শুরু করেছে এবং তারা কিন্তু তাদের প্রয়োজনীয় কাজকর্ম সারার জন্য বিভিন্ন জায়গায় তারা কিন্তু যাচ্ছেন। আমরা দেখেছি গত সপ্তাহে আন্দোলনকে কেন্দ্র করে মানুষের মনে যে ধরনের ভীতি তৈরি হয়েছিল, সেটি কিন্তু কারফিউ শিথিলের সাথে সাথে সেটিও মানুষ কিন্তু ঘরের থেকে বাইরে বের হওয়া শুরু করেছেন, অফিস আদালতে যাচ্ছেন, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু যানজটও তৈরি হচ্ছে। রাজধানী মালিবাগের এখন যে চিত্র, রাস্তাঘাটে যানজট না থাকলেও মানুষ কিন্তু প্রয়োজন অনুযায়ী বের হয়েছেন এবং তারা বলছেন তাদেরকে প্রয়োজন অনুযায়ী বের হতে হয়েছে, কারণ বাস্তবতা যে তাদেরকে পেটের দায়ে বা কর্মস্থলে যাওয়ার জন্য কিন্তু তাদেরকে বের হতে হয়েছে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে জানার চেষ্টা করেছিলাম, তারা যেটি বলছে যে একটা ভীতিকর অবস্থা তৈরি হচ্ছে, কবে নাগাদ সেই পরিবেশ স্বাভাবিক হবে, মানুষের জীবনযাত্রা আবার আগের মতো হবে। যারা বাস চালক তারা কিন্তু বলছেন যে তারা কিন্তু বের হয়েছেন জীবিকার তাগিদে, কিন্তু আসলেও যে পরিমাণ যাত্রী থাকার কথা তারা কিন্তু সেই পরিমাণ যাত্রী পাচ্ছেন না। আমরা অনেক বাসগুলোকে কিন্তু ফাঁকা দেখেছি, যদিও সকালবেলা যখন অফিস আদালত শুরু হয় তখন কিন্তু বাসগুলোতে একটু ভিড় ছিল, কিন্তু এখন বাসগুলোতে আমরা যাত্রী নেই বললেই চলে। তারা বলছেন এভাবে চলতে থাকলে তাদের সংসার চালানো কঠিন হয়ে যাবে। এই জন্য তারা যেটি প্রত্যাশা করছেন যে পরিবেশ যত দ্রুত স্বাভাবিক হবে সেটা কিন্তু তাদের জন্য ততই ভালো এবং তারা বলছেন যে সরকার সবার সাথে কথা বলে একটি সুন্দর পরিবেশ তৈরি করুক, যাতে করে মানুষ স্বাভাবিকভাবে তাদের কাজকর্ম পরিচালনা করতে পারে। একই সাথে যে অবস্থার তৈরি হয়েছে সেটিও স্বাভাবিক হবে। কারফিউ কিন্তু এখনও পুরোপুরি তুলে নেওয়া হয়নি। গত সপ্তাহ থেকে কারফিউ কিছুটা শিথিল হওয়া শুরু করেছে। আজকে কিন্তু সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রাজধানী ঢাকা এবং তার আশপাশের অঞ্চলগুলোতে কিন্তু কারফিউ শিথিল রয়েছে এবং ঢাকার বাইরের জেলাগুলোতেও কিন্তু কারফিউ শিথিল রয়েছে এবং এই শিথিলের মধ্যেই কিন্তু মানুষ বের হয়েছেন এবং তারা বলছেন যে এই যে একটা অবস্থার তৈরি হয়েছে সেটি দ্রুতই স্বাভাবিক হলেই কিন্তু তাদের জন্য ভালো। এবং যারা অফিস আদালতে বের হয়েছেন তারাও বলছেন যে এই যে একটা অবস্থা তৈরি হচ্ছে এটা দ্রুতই অবসান হওয়া উচিত, যাতে করে মানুষ সাধারণভাবে তাদের সব কার্যক্রম পরিচালনা করতে পারে এবং তারা যেন একটি সুন্দর পরিবেশের মাধ্যমে তাদের পরবর্তী সময়গুলো কাটাতে পারে এবং সবার সাথে যে সময়টা আজকে থেকে 1 মাস আগে যেভাবে ছিল সেই পরিবেশটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন এবং তাদের ধারণা দ্রুতই সেই পরিবেশ স্বাভাবিক হবে। এখন আমরা রাস্তাঘাটের যে অবস্থা দেখছি, কিছু জায়গায় থেমে থেমে যানজট থাকলেও অনেক জায়গায় কিন্তু রাস্তাঘাট ফাঁকা এবং গাড়িগুলো কিন্তু ফাঁকা এবং তারা বলছেন যে পরিবেশ স্বাভাবিক হলে মানুষ কিন্তু বের হবে এবং তারা বলছেন গত সপ্তাহে তারা যে পরিমাণ যাত্রী পেয়েছিলেন সেই পরিমাণ যাত্রী কিন্তু এখন তারা পাচ্ছেন না, যদিও মানুষজন আস্তে আস্তে ঘর হতে বের হওয়া শুরু করেছে এবং তাদের প্রত্যাশা যে খুব দ্রুত সময়ের মধ্যেই পরিবেশ স্বাভাবিক হবে এবং ঢাকার যে স্বভাবতই চিত্র সেই চিত্র আবার মানুষজন দেখবে এবং তারা তাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করবে। এই ছিল রাজধানীর মালিবাগ থেকে আজকের এই অঞ্চল সম্পর্কিত আমার কাছে সর্বশেষ তথ্য। সড়কে যানবাহন বেড়ে যাওয়ায় বিভিন্ন পয়েন্টে দেখা দেয় যানজট। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর সড়ক পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। প্রথম সপ্তাহ গড়িয়ে কারফিউ কিন্তু আজ কিন্তু দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর আরামবাগ এলাকায়।
আপনি কিন্তু আমাদের পিছনে দেখতে পাচ্ছেন যে আসলে যানবাহনগুলো কিন্তু আসলে স্বাভাবিকভাবে চলাচল করছে। তবে এখন কিন্তু এই রাজধানীতে কিন্তু এখনও সেনা মোতায়েন রয়েছে, পাশাপাশি আসলে পুলিশও তাদের যে নিয়মিত কার্যক্রম সেটি আসলে পরিচালনা করছে। তবে আজ সপ্তাহের প্রথম কার্যদিবস হওয়ায় আসলে অফিস আদালতগুলো খুলতে শুরু করেছে এবং ব্যাংকগুলো আসলে খুলতে শুরু করেছে, যার কারণে রাস্তায় আসলে মানুষজনের চলাচল আসলে কিছুটা বেড়েছে। এবং সেই সাথে কিন্তু আমরা রাজধানী কিছু জায়গায় ঘুরে যেমনটি দেখতে পেয়েছি যে রাজধানীতে কিন্তু আসলে কিছুটা যানজট আসলে লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে আসলে মানুষ কিন্তু তাদের অফিস আদালত এবং তাদের যে দৈনন্দিন যে কার্যক্রম সেগুলো করতে কিন্তু আসলে বেরিয়েছে। এছাড়া নিরাপত্তার কথা যদি রাজধানীতে বলা হয়, যে রাজধানীতে কিন্তু যথেষ্ট পরিমাণ নিরাপত্তা রয়েছে এবং সেনাবাহিনীর যে টহল এবং পুলিশের যে নিয়মিত টহল সেগুলো কিন্তু এখনও আসলে চলাচল রয়েছে। রাজধানীর মধ্যে আসলে মানুষের ভিতর যে ভীতিটা ছিল সেই ভীতিটি কিন্তু আসলে আস্তে আস্তে কাটিয়ে উঠেছে সবাই এবং রাস্তায় কিন্তু তারা বেরোতে শুরু করেছে। যদিও আজ কিন্তু ঢাকায় 11 ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছে, সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই 11 ঘন্টায় কিন্তু আসলে অফিস আদালত এবং যে মার্কেটগুলো সেগুলো কিন্তু আসলে খোলা থাকবে এবং জনগণ কিন্তু তাদের যে কাজ সেগুলো কিন্তু করতে তারা ইতিমধ্যে রাস্তায় বেরিয়েছে। এছাড়া আরামবাগ এলাকা থেকে আমরা যেমনটি দেখতে পেয়েছি, এখান থেকে কিন্তু আসলে দূরপাল্লার যে বাস সেগুলো কিন্তু চলাচল করছে এবং যাত্রীরা কিন্তু নির্বিঘ্নে তাদের যে নির্দিষ্ট গন্তব্যস্থল সেখানে কিন্তু চলাচল করছে। তবে মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটি আসলে বন্ধ থাকার কারণে রাজধানীতে কিন্তু আসলে স্বাভাবিকের তুলনায় কিছুটা যানজট বেশি আমরা দেখতে পেয়েছি। এই ছিল আসলে রাজধানীর আরামবাগ থেকে কারফিউর সর্বশেষ অবস্থা। বরিশালের অভ্যন্তরীণ নৌরুটে শুরু হয়েছে লঞ্চ সহ বিভিন্ন নৌযান চলাচল। এ বিষয়ে সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। বরিশাল নদীবন্দর থেকে কিন্তু অভ্যন্তরীণ রুট, বিশেষ করে বরিশাল, ভোলা, বরিশাল, চাঁদপুর এবং বরিশালের যে কয়েকটি নদী বিধৌত উপজেলা, বিশেষ করে হিজলা, মুলাদি, মেহেন্দিগঞ্জ, এই জায়গাগুলোতে কিন্তু লঞ্চ চলাচল চলছে এবং এই লঞ্চ চলাচল কিন্তু গত কয়েকদিন যাবতই আসলে শুরু হয়েছে। যেহেতু কারফিউ আসলে সকালের বেশ বড় একটা সময় জুড়ে শিথিল থাকে, সে কারণে কিন্তু এই ছোট ছোট যে লঞ্চ, একতলা লঞ্চ বলা হয়, এগুলো কিন্তু চলাচল এবং যাত্রী পরিবহন শুরু করেছে। আমরা যেটা জেনেছি বরিশাল জেলা প্রশাসন সূত্রে, সেটি হচ্ছে যে আজ রোববার কিন্তু বরিশাল জেলা এবং মহানগরীতে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু কারফিউ শিথিল থাকবে। এবং আমরা আসলে যেটা দেখেছি যে কারফিউর প্রথম দিকে কিন্তু আসলে লঞ্চ চলাচল একদমই বন্ধ ছিল এবং তখন কিন্তু আসলে এই লঞ্চ পরিবহন সংশ্লিষ্ট যারা একই সাথে যারা যাত্রী, তারা বেশ ভোগান্তির সম্মুখীন হয়েছিল। কিন্তু এখন আসলে কারফিউ শিথিল হওয়ার কারণে একই সাথে আইন শৃঙ্খলা রক্ষায়, স্থানীয় শান্তি শৃঙ্খলা রক্ষায়, স্থিতিশীলতা রক্ষায়, যেহেতু সেনাবাহিনী এবং অন্যান্য অনেক পুলিশ, র্যাব সদস্য মোতায়েন রয়েছে, তো তাই নির্বিঘ্নেই আসলে বলা যায় যে তারা দিনের বেলা যে সময়টুকুতে আসলে কারফিউ শিথিল থাকে, সেই সময় যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছাতে এই লঞ্চ যাত্রাকে আসলে বেছে নিচ্ছে। একই সাথে এই লঞ্চের যান চলাচল আমরা যেটা আসলে দেখেছি যে সাধারণ যে মানুষজন তারা আসলে বেশ উচ্ছ্বসিত। তবে বরিশালে একতলা লঞ্চ চলাচল শুরু হলেও দ্বিতল যে লঞ্চগুলো, বিশেষ করে দূরপাল্লার লঞ্চ, বরিশাল ঢাকা নৌ রুটের যে লঞ্চগুলো, সেগুলো কিন্তু এখনো সেভাবে আসলে চলাচল শুরু হয়নি। এবং এর প্রধান দুটি কারণ, সেটি হচ্ছে কারফিউ শিথিলের পর 9টা বা 10টার সময় আসলে মূলত এই লঞ্চগুলো ছেড়ে যায়, কিন্তু সেই সময় আসলে কারফিউ আবার বলবৎ হয়। একই সাথে যাত্রী কম থাকায় এই ঢাকাগামী যে লঞ্চগুলো সেগুলো এখন পর্যন্ত আসলে বরিশাল নদীবন্দর থেকে ছেড়ে যায়নি। এই ছিল আমার কাছে বরিশাল নদীবন্দর থেকে সর্বশেষ। চালু হয়েছে সাভারে বেশিরভাগ পোশাক কারখানা। এ নিয়ে বিস্তারিত জানবো দর্শক সহকর্মী শাহিনুর রহমানের কাছ থেকে। যেমনটি বলছিলেন, আমি কিন্তু এই মুহূর্তে আছি সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, ঢাকা ইপিজেটের সামনে। আপনাদেরকে জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু আমরা দেখতেছি যে এখানে শিল্প কারখানাগুলো পুরোদমে চলতেছে, এমনটি কিন্তু আমরা দেখতেছি। সেই সাথে ঢাকা ইপিজেটের বাইরেও কিন্তু আমরা দেখেছি যে ছোটোখাটো যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কিন্তু পুরোদমে চলতেছে। সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার আশুলিয়ার যে শিল্প অঞ্চলগুলো প্রত্যেকটি কারখানায় কিন্তু খুলেছে। গত কয়েকদিন আগে কিন্তু সহিংসতার জন্য
কয়েকদিন বন্ধ থাকার ফলেও অনেক শিল্প কারখানাকে আমরা দেখেছি তারা অতিরিক্ত ওভারটাইম করে তারা কিন্তু তাদের যে কাজকে বুঝিয়ে নিচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে গত কয়েকদিনের অস্থিরতা অবস্থাকে কাটিয়ে ওঠার জন্য বিভিন্ন ছোট যে শিল্প কারখানা শিল্প মালিকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যেমনটি যে তাদের এই যে অস্থিরতা অবস্থার জন্য তারা কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। অনেকেই কিন্তু তাদের যে বাড়তি কাজের যে চাপ, এই চাপকে কুলিয়ে ওঠার জন্য কিন্তু তারা অতিরিক্ত ওভারটাইম করাচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। সব মিলে বলা যায় যে অনেক শিল্প কারখানার মালিকের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে সরকারের এই বিষয়টা দৃষ্টি রাখা দরকার, যে কোনোভাবে যাতে পরবর্তীতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়, শিল্প কারখানাটা যাতে সব কিছুর আওতামুক্ত থাকে এবং নির্বিঘ্নে যাতে মানুষ কর্মচাঞ্চল্যতা ফিরে সবসময় থাকে, এমনটি কিন্তু তারা বলেছে। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে ঢাকা সহ যে ঢাকার আশেপাশে সাভার আশুলিয়ার কিন্তু অনেক শিল্প কারখানা আছে, যেগুলো অনেকের কিন্তু নির্দিষ্ট সময় তাদের শিপমেন্ট করতে হয়, কমপ্লিট করতে হয়। এর মধ্যে তাদেরকে কিন্তু সেই শিপমেন্ট কমপ্লিট না করলে কিন্তু তাদের নির্দিষ্ট সময় যে মালামাল পাঠানোর কথা, যে বাইরে পাঠানোর কথা, সেই পাঠানো যদি ক্যান্সেল হয়ে যায় বা হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু অনেক সময় জানায় যে যাতে কোনো রকম যাতে এই শিল্প কারখানাকে যে কোনো অবরোধ, তারপরে অন্যান্য যে বিক্ষোভ, সব কিছুর যাতে আওতামুক্ত রাখতে হয়, যে শিল্পের চাকা যদি সচল থাকে দেশ ভালো থাকবে, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। এই ছিল সাভারের ঢাকা ইপিজেডের সামনে থেকে। পরিস্থিতি ক্রমেই উন্নতি হওয়ায় ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে কারফিউ শিথিল থাকছে 11 ঘন্টা। সকাল 7টা থেকে শুরু হয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে তুলে নেওয়া হবে কারফিউ। কোটা আন্দোলনের 5 সমন্বয়ককে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, অপরাধের প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। বিস্তারিত ফজলে আদিত্য রিপোর্টে। শনিবার রাতে ধানমন্ডি নিজ বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে, স্বাভাবিক হয়ে আসছে সবকিছু। জনগণের মাধ্যমে স্বাভাবিকতায় ফিরে আসলে তুলে নেওয়া হবে কারফিউ। ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলা আগামী রবি, সোম এবং মঙ্গলবার কারফিউ অব্যাহত থাকবে, কিন্তু এই জেলাগুলিতে কারফিউ শিথিল থাকবে। সকাল 7টা হতে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোটা আন্দোলনের 5 সমন্বয়ককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আন্দোলনের নামে যদি সহিংস কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সর্বোচ্চ আদালত থেকে যখন এটা বাতিল করে দেওয়া হলো রায়ের মাধ্যমে, তারপরে এই বর্বরতা কেন? এটাই আজকে জাতির কাছে জিজ্ঞাসা। এর দায়ভার কে নেবে? এর দায়ভার অবশ্যই যারা আন্দোলন ডাক দিয়েছিলেন, যাদের থেকে আন্দোলন ডাইভার্ট করে যারা নিয়ে গিয়েছেন, সবারই এই দায়িত্ব নিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যাদের হেফাজতে নেওয়া হয়েছে তাদের মামলার আসামি করার বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। টানা 10 দিন বন্ধ থাকার পর আজ বিকাল 3টা থেকে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট। সকালে আইসিটি ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। একই সাথে 3 দিনের জন্য 5 জিবি মোবাইল ডাটা ফ্রি দেবে অপারেটরগুলো, এমনটাও জানান প্রতিমন্ত্রী। চলমান পরিস্থিতিতে দেশের অন্য সব যানবাহন চললেও এখনো বন্ধ রেল যোগাযোগ। কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের নিরাপত্তার খাতিরে বন্ধ রাখতে হচ্ছে নিয়মিত রেল সেবা। কমলাপুর রেল স্টেশন ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কায়েস রাহাত।
যাত্রীর পদচারণা আর ট্রেনের আসা যাওয়ার কর্মকোলাহলে মুখর রেল স্টেশন এখন জনশূন্য। সহিংসতা প্রতিরোধে টানা কারফিউয়ে একেবারেই বন্ধ রেল যোগাযোগ। যাত্রীদের নিরাপত্তাই মুখ্য উল্লেখ করে কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে রেলের চাকা। যাত্রী নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েই কর্তৃপক্ষের নির্দেশে আপাতত ট্রেন চলাচল বন্ধ আছে। আবার যখন স্বাভাবিক হবে কর্তৃপক্ষের নির্দেশ পাওয়া মাত্র আমরা আমাদের লেভেল থেকে আপনারা ইলেকট্রনিক্স, আপনার গণমাধ্যম, প্রিন্ট যারা আছে সবার মাধ্যমে মেসেজ পৌঁছে দেবে ইনশাল্লাহ। রেলের অচলাবস্থায় বিপাকে সাধারণ যাত্রীরা। অনেকে স্টেশনে আসছেন টিকিট ফেরত দিতে। 19 তারিখে কলকাতার ট্রেন ছিল, এখন আমি শুনেছি যে ট্রেন যায়নি। আর গত পরশু থেকে নাকি টাকা রিফান্ড করছে, ট্রেনের টিকিটের টাকা। তো আমি এই জন্য রিফান্ডের জন্য আসছি। 21 তারিখে জার্নি ডেট ছিল, ট্রেন যায় নাই, এই জন্য রিফান্ডের জন্য। মৈত্রী এক্সপ্রেসের যাত্রা বাতিল হওয়ায় টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে যাত্রীদের। পরশুদিন 4 ঘন্টা দাঁড়ায় থেকে সার্ভার না থাকার কারণে আমরা এই যে এতগুলো লোক মনে করেন যে হয়তো লাইনটা ছিল অত দূর, কিন্তু পাইছে হতে 4 জন। তারা বলতেছে যে কালকে যদি ট্রেন ক্যান্সেল হয় তাহলে টিকিট ফেরত দিবে, না হয় টিকিট কালকে পরেই নিতে হবে, আজকে নেওয়া যাবে না। কিন্তু তারা এটাও শিওর দিতেছে না যে কালকে ট্রেন চলবে কি চলবে না। আর ইন্টারনেট সরবরাহ স্বাভাবিক হওয়ার পর বাতিল হওয়া আন্তনগর ট্রেনের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে। আন্তনগরের ক্ষেত্রে বলা আছে যে আপনারা জানেন যে আমরা অনলাইন এবং অফলাইন বোধহয়তে আমরা টিকিট বিক্রি করি। সো যখন ইন্টারনেট অ্যাভেলেবল হবে, সবার হাতে হাতে থাকবে, মানুষ যেমন ঘরে বসে টিকিট কাটতে পারে, অন দ্য আদার হ্যান্ড ঘরে বসেই রিফান্ড করতে পারবে। বন্ধ রেল যোগাযোগ, আর তার সাথে যুক্ত হয়েছে টিকিটের টাকা ফেরতের ঝামেলা। আর কবে চালু হবে ট্রেন, সব মিলিয়ে অনিশ্চিত পরিস্থিতিতে যাত্রী ও কর্তৃপক্ষ। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরো থাকছে। ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলায় অন্তত 11 জন নিহত। লেবাননে পাল্টা হামলা তেল আবিবের। গাজায় আরো 30 ফিলিস্তিনির প্রাণহানি। দুর্বৃত্তের হামলায় প্রায় 200 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের। হামলা চালানো হয় 1 ও 3 নং আঞ্চলিক কার্যালয়ে। এই সময় সন্ত্রাসীরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে অর্ধশতাধিক গাড়িতে। হামলা চালানো হয় মেয়রের বাসভবনেও। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। মাজহুল ইসলামের রিপোর্ট। 20 জুলাই কোটা সংস্কার আন্দোলনকালে দুর্বৃত্তরা তাণ্ডব চালায় টঙ্গীতে গাজীপুর সিটি কর্পোরেশনের এই আঞ্চলিক কার্যালয়ে। লোহার রেলিং ভেঙে আগুন ধরিয়ে দেয় পার্কিং করা অনেকগুলো গাড়িতে, যার মধ্যে আছে সড়ক নির্মাণ কাজে ব্যবহৃত এই মূল্যবান পিচ রোলার গাড়িও। গাজীপুর সিটির 1 নং আঞ্চলিক কার্যালয়ের 2টি রুমেও অগ্নিসংযোগ করা হয়। পড়েছে অনেক নথিপত্র। দুর্বৃত্তরা তাণ্ডব চালায় গাছা থানায় অবস্থিত 3 নং আঞ্চলিক কার্যালয়েও। সেখানেও আগুন ধরিয়ে দেয় একটি গাড়িতে, ভাঙচুর করে ভবনের গ্লাস। সাধারণ শিক্ষার্থীদের আড়ালে দুর্বৃত্তরা এসব তাণ্ডবে অংশ নেয়। হামলা করে মেয়রের বাসাতেও, বলছেন গাজীপুর সিটির প্যানেল মেয়র মাসুদুল হাসান বিল্লাল। অর্ধশতাধিক গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। 2 জন কাউন্সিলরের কার্যালয়েও ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। মাননীয় মেয়র মহোদয়ের বাসভবনে ভাঙচুর করা হয়েছে। আমরা ধারণা করছি আনুমানিক 200 কোটি টাকার পরিমাণ ক্ষতি সাধিত হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন। নগর ভবনকে হামলা, সেখানে জনগণের সম্পদকে ধ্বংস করা হয়েছে, নষ্ট করা হয়েছে। সিটি কর্পোরেশনের সম্পদ নষ্ট করা হয়েছে, এটা রাষ্ট্রের সম্পদ। এই রাষ্ট্রীয় সম্পদ কোনো সাধারণ মানুষ নষ্ট করতে পারে না, এইভাবে আক্রমণ চালাতে পারে না। অপরাধীদের শাস্তির আওতায় আনতে এরই মধ্যে মামলা হয়েছে বলেও জানান তিনি। মাজহুরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। কোটা আন্দোলন ঘিরে সহিংসতা চলাকালে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন গাজীপুরের যুবলীগ নেতা জুয়েল মোল্লা। গেল 19 জুলাই উত্তরায় বাংলাদেশ মেডিকেলের সামনে কুপিয়ে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখা হয় মরদেহ। সহকর্মী নজরুল ইসলামের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। সন্তান হারিয়ে হতবিহ্বল গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সহকারী এপিএস ও যুবলীগ নেতা জুয়েল মোল্লার বাবা আহাজারি স্বজনদের। 19 জুলাই জাহাঙ্গীর আলমের সঙ্গে সমাবেশে যাচ্ছিলেন জুয়েল। উত্তরায় পৌঁছালে গাড়ি বহরে হামলা চালায় দুর্বৃত্তরা। আহত হন জাহাঙ্গীর আলম। তাকে বাঁচাতে সামনে এগিয়ে গেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় জুয়েলকে। জুয়েল হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবার ও স্বজনদের। বাবা দাদুর কিচ্ছু আসিল না,
ছিন্ন ভিন্ন করে আসছে জাদুরে এইভাবে মারা মারছে বাবা, মানুষ এইভাবে মারে না। প্রাইম মিনিস্টার যেন ওনাদেরকে ন্যায্য বিচারটা যেন আমরা পাই, এলাকাবাসী জানে বা দেখে, যেন এটা সূক্ষ্ম ন্যায্য বিচার করে দিছে প্রাইম মিনিস্টার। ওই দিনের ঘটনায় আহত জাহাঙ্গীর আলমকে নেওয়া হয় সিঙ্গাপুরের হাসপাতালে, সেখানে চলছে উন্নত চিকিৎসা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ দুপুরে আরো থাকছে। নারী এশিয়া কাপের ফাইনাল আজ বিকেল 3:30টায় স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। নওগাঁয় গড়ে উঠেছে পিতলের গহনা তৈরির কারখানা। সোনার দাম বাড়ায় বিকল্প হিসেবে নারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এই গহনা। দেশের চাহিদা মিটিয়ে এখানকার গহনা যাচ্ছে বিদেশেও। সম্ভাবনাময় এ খাতে সরকারি সহায়তা চান উদ্যোক্তারা। সহকর্মী কাজী কামাল হোসেনের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। দেখে মনে হবে সোনার তৈরি অলংকার, তবে মূল্যবান সোনা নয়। তারপরও সোনার আকাশচুম্বী দামে নারীদের কাছে কদর বেড়েছে পিতলের গয়নার। যেন সোনার খনিতে কাজ করছেন কারিগররা। কেউ পিতলের পাত সাইজ অনুযায়ী কাটছেন, কেউ আগুনে পোড়াচ্ছেন, আবার কেউ পরিষ্কারের পর চুড়িতে দিচ্ছেন সোনার প্রলেপ। আর এভাবে প্রস্তুত হচ্ছে পিতলের তৈরি নারীদের রুলিবালা। নওগাঁ শহরে দপ্তরি পাড়ার স্বর্ণের কারিগর শেখ কামাল 2012 সালে নিজের বেলকুনিতে বসে পরিবারের সহযোগিতায় শুরু করেন এই রুলিবালা তৈরির কাজ। এরপর ধীরে ধীরে বাড়ে কারখানার পরিধি, যেখানে হাজার খানেক শ্রমিকের অধিকাংশ নারী। এখান থেকে দৈনিক তৈরি হয় 1200 জোড়া চুড়ি। প্রতি জোড়া চুড়ি পাইকারি বিক্রি হয় 180 টাকায়। দেখতে স্বর্ণের গহনার মতো হয়, চাহিদাও বেশি। দেশীয় বাজার পেরিয়ে এসব গহনা রপ্তানি হয় পার্শ্ববর্তী কয়েকটি দেশেও। বাসার বেলকুনিতে একা শুরু করছিলাম, এখন পর্যায়ক্রমে চাহিদা বাড়ার কারণে হইতে এই 12 সাল থেকে এখন পর্যন্ত এটা আমাদের 2-3 হাজার শ্রমিকে পরিণত হয়েছে এবং আশা করতেছি এটা আরও দিন দিন চাহিদা আরও বাড়বে। আমাদের প্রতিবেশী দেশগুলোতে এটার অনেক চাহিদা আছে। সাংসারিক কাজের পাশাপাশি এই কারখানায় কাজ করে বাড়তি আয় করছেন বহু নারী। সেই সঙ্গে লেখাপড়ার পাশাপাশি এখানে শ্রম দিয়ে আয় করছেন শিক্ষার্থীরাও। সংসারের আর্থিক উপার্জনের একটু সমস্যা হলে তারা এখানে বেশি করে, এখানে করলে আমাদের একটু সংসারের মজুরির একটু বাড়ে, ভালো হয়। একটু আর্থিক সমস্যার জন্য এখানে অবসর টাইমটা আমরা এখানে কাজ করে একটু অর্থ পাই, এটা দিয়ে আমাদের পরিবারের সচ্ছলতা একটু আসে। পড়াশোনা, ম্যাথ খরচ এগুলোর পাশাপাশি পরিবারকেও আমি মোটামুটি লিড করতে পারি, সাপোর্ট করতে পারি। রপ্তানি সহ মালিক শ্রমিকদের সব ধরনের সহযোগিতার কথা জানান বিসিক শিল্পনগরীর এই কর্মকর্তা। এক্সপোর্ট কোয়ালিটি সম্পন্ন তারা প্রোডাক্ট তৈরি করতে পারে, সেক্ষেত্রে আমরা তাদেরকে দেশের বাইরে রপ্তানি করার ক্ষেত্রে যে ধরনের তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার কথা সেটা আমরা দিতে পারবো। সম্ভাবনাময় এই শিল্পকে এগিয়ে নিতে সরকারের পর্যাপ্ত পৃষ্ঠপোষকতার দাবি উদ্যোক্তাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। এই ছিল এখনকার সংবাদ দুপুর। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @desh television অথবা @desh TV নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।